নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরিষ্কার শব্দে জানিয়ে দিল, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া সূচের মাথায় যতটুকু মাটি ওঠে সেটুকু ছাড়তে নারাজ এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এটা সেই টিম যে টিম প্রথম 8টা ম্যাচে 7টা হেরে নাজেহাল হয়েছিল, যে ভাবা গেছিল এই টিম শেষ, মানে এবছর আর ইসলা কাপ নাম দিয়ে ছেড়েই দাও, কিছুই হবে না এবছর। কিন্তু সেই টিম এখনো পর্যন্ত প্লে অফের রেসে ছুটছে। আর গতিবেগটা দেখুন, 5 ম্যাচে 5টা জিত, লাস্ট 5টা ম্যাচে। আর ভালোভাবে জিত, ভালো রান রেটের সাথে জিত, শুধু জিতছে সেটা নয়। এই জন্যই তো বলা হচ্ছে যে আরসিবি মানে কামব্যাক করতে জানে। হোয়াট আ কামব্যাক! মানে এরকম কামব্যাক যদি যে কোনো টিমের হয়, আর হবেই বা না কেন? যে টিমে বিরাট কোহলির মতো প্লেয়ার আছে, মহান প্লেয়ার আছে, যে টিমে ফ্যাফ ডু প্লেসিস আছে, যে টিমে মোহাম্মদ সিরাজের মতো ইন্টারন্যাশনাল বোলার আছে, সেই টিম তো কামব্যাক করতেই হবে। কতদিন আর হারবে টিম? মনে হয় আরসিবির সমর্থকদের চোখের জল ভগবান সাথ দিয়েছে তাদের সাথে, যে না হলে যে টিমটা 8টা ম্যাচের মধ্যে 7টা হেরে প্লাস 5টা জেতা, এটা তো সহজ কথা নয়। আর কোথাও না কোথাও তারা লাকও তাদের সাথে তাদের ভাগ্যও আছে। আজকের ম্যাচে যদি দেখা যায়, 2টো রান আউট স্টাফস, জেক ফ্রেজার প্লাস অসংখ্য ক্যাচ মিস দিল্লির তরফ থেকে। তো এখানে কিছু না কিছু একটা টিম যখন ভালো কন্টিনিউ করতে থাকে, তো লাখও একটু ফ্যাক্টর দরকার হয়। আরসিবি যে কন্টিনিউ জিতছে, এই যে ম্যাচগুলো জিতেছে লাস্ট, এই ম্যাচের গেম প্ল্যান আপনারা দেখেছেন? গেম প্ল্যান কিন্তু পুরো ক্লিয়ার শব্দে পুরো বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই অ্যাটাকিং, একটা বল ডিফেন্সিভ নয় পাওয়ার প্লেতে। উইকেট পর 2টো উইকেট পড়ার সত্ত্বেও রজত পাতিদার এসব উইল জ্যাক্স অ্যাটাক করছে। তো এইরকম গেম যদি আগে থেকে খেলতো, অবশ্যই ভালোভাবেই কোয়ালিফাই করে যেত আরসিবি, কিন্তু একটু লেট করেছে। কিন্তু এখনো কিন্তু হার মানেনি তারা, এখনো তারা গেমের বাইরে নেই, এখনো পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারে, আর তারা ভালো জায়গায় আছে এখনো। দিল্লির দিক থেকে দেখা গেলে, দিল্লি প্রত্যেক বছরের মতো এবছরও দিল্লির জার্নি এখানেই শেষ হবে মনে হচ্ছে, কারণ তাদের রান রেট অতটা তাদের সাথে নেই। রান রেট যতটা হওয়া উচিত, অলরেডি কিন্তু আরসিবির রান রেট অনেক বেশি আছে তাদের থেকে। এমনকি লখনৌ সুপার জায়ান্টসও চাপে আছে আরসিবির রান রেটের জন্য। দিল্লির টিম খুব ভালো ছিল, কিন্তু তারা বুঝতে পেরেছে যে তাদের প্লেইং ইলেভেন কি হবে, কিন্তু একটু লেটে বুঝেছে যে সেখান থেকে কামব্যাক তো করেছিল, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। যেভাবে টিমটা চলছিল, আমার মনে হয় আজকেও সেম ভাবে প্লেইং ইলেভেন খেলালে আজকেও মনে হয় দিল্লি জিততো। আর জেক ফ্রেজার ম্যাকগ্রোকে যে রান আউটটা, ওটা হয়তো না হলে আরো আজকের গেমে অনেক ইম্প্যাক্ট ফেলতো জেক ফ্রেজার, কারণ ব্যাঙ্গালোরের মাঠে খেলা, ডিউ পড়ছে, বোলারদের সাপোর্ট খুবই কম আছে এখানে। তো ওই রান আউটটাই ব্যাঙ্গালোরের জেতার একটা প্রধান কারণ বলা যেতে পারে। হার জিত তো খেলায় লেগেই থাকবে, কিন্তু শেষটা এমনভাবে শেষ করো যে মানুষ তোমাকে মনে রাখবে। ব্যাঙ্গালোর যখন প্রথম 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ হেরে 1টা ম্যাচ জিতেছিল, তখন মনে হয়েছিল যে ব্যাঙ্গালোর এই সিজনে সব থেকে বাজে টিম। আর এখন যে 5টা ম্যাচ পরপর জিতলো, কোথাও না মনে হচ্ছে ব্যাঙ্গালোর হয়তো আর একটা জিততে পারলে প্রায় 4 নম্বরে পৌঁছে যাবে। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির টিম আছে সামনে, অনেকটাই চাপের হবে, কারণ চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালোর রেকর্ড অনেকটাই খারাপ। প্রথম 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ হারার পরে ব্যাঙ্গালোর লাস্ট 5টা ম্যাচ দেখা গেল পুরো ফ্যানদের জন্য খেলছে। আর শুধু ফ্যানদের জন্য খেলছেই না, তারা 200% মাঠে দিচ্ছে। আগের ম্যাচগুলো বডি ল্যাঙ্গুয়েজ আর এই লাস্ট 5টা ম্যাচের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, অনেকটা ডিফারেন্ট। ফ্যাফ ডু প্লেসি কোথাও না কোথাও লিড করছিল, এখন মনে হচ্ছে বিরাট কোহলি খুব অ্যানিমেটেড লাগছে, খুব অ্যাক্টিভ লাগছে। যে বিরাট কোহলিকে আমরা দেখে এসেছি, খুবই অ্যাক্টিভনেস, কারণ পরপর 2টো ম্যাচে সে রান আউট করেছিল, খুব ভালো একটা। আজকে একটা অবিশ্বাস্য রান আউটের জন্য ব্যাঙ্গালোর ম্যাচটা জিতে গেল, কারণ জেক ফ্রেজার এমন একটা প্লেয়ার যে পাওয়ার প্লেতে ড্যামেজ করে দিয়ে যাবে। আর চেন্নাই স্বামী মাঠে ডিউ পড়ছে, প্লাস অনেক ছোট টার্গেট 180, সেখানে 6 ওভারে 90 করে যেতে পারে, তখন ম্যাচটা পুরোটাই একটা ওয়ান সাইডেড হয়ে যাবে। যে বোলারগুলো বল করছে, সেম বোলার কিন্তু আগেও ছিল, মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল, কার্ন শর্মা, লকি ফার্গুসন, এই যে বোলারগুলো ছিল সেম ছিল। এখন তাদের কনফিডেন্স লেভেল আরও বেটার যাচ্ছে। আরেকটা জিনিস, ব্যাঙ্গালোরে যে সাকসেসের পিছনে 2টো প্লেয়ারের খুবই হাত আছে, সেটা হলো ফার্স্ট রজত পাতিদার, কারণ প্রথমে রান করছিল অ্যাজ আ ইন্ডিয়ান বিরাট কোহলি, আর নিচের দিকে দীনেশ কার্তিক একটু ভালো করছিল, কিন্তু মাঝখানে মিডিলে কেউ খেলার লোক ছিল না, যেখানে স্পিনাররা ফাস্ট বোলার মিডিয়াম ফাস্ট উইকেট নিয়ে চলে যাচ্ছিল। সেখানে রজত পাতিদার কিন্তু পরপর 4টে ম্যাচে 50+ রান করেছে। সেখানে মানে ব্যাঙ্গালোরের সব থেকে জেতার এই কারণে রজত পাতিদারের হাত অনেকটাই আছে।
আরেকটা প্লেয়ার হলো খুব আন্ডাররেটেড যাচ্ছে এবছর, সেটা হলো স্বপ্নিল সিং, যে পাওয়ার প্লেতে ব্যাঙ্গালোরকে সব থেকে বেশি উইকেট দিয়েছে। আপনারা যদি দেখেন মোহাম্মদ সিরাজের থেকেও, ইয়াশ দয়ার থেকেও, লকি ফার্গুসন, রেস্ট অফলি যারা যারা খেলেছে তার থেকে কিন্তু স্বপ্নিল সিং পাওয়ার প্লেতে উইকেট দিয়েছে। আজকে আবারও স্বপ্নিল সিং কি করলো, ফার্স্ট ওভারে সেকেন্ড বলে আমাদের ডেভিড ওয়ার্নার ডেঞ্জারাস ব্যাটসম্যানকে সে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। আর দিল্লির এবছর সব থেকে মাইনাস যেটা পয়েন্ট হলো সেটা হলো মিচেল মার্সের চোট খাওয়া, প্লাস ডেভিড ওয়ার্নার অফ ফর্ম, তাছাড়া একটা ফাস্ট বোলার বিদেশি কেউ সাথ দেয়নি। ঋষভ পান্ত কি করছে, পুরোটাই ইন্ডিয়ানের উপর ভরসা করছে। ভরসা করা ভালো, কিন্তু একা খালিল আহমেদের উপরে ভরসা করলে হবে না, কারণ খালিল আহমেদ সব থেকে বেশি ইম্প্যাক্ট দিচ্ছে। তাছাড়া অন্য বিদেশি বোলার একটাও নেই সেখানে, প্লাস ব্যাটিংও চলে গেছে, ব্যাটিংও শাহিব স্টাফসে খেলানো হচ্ছে, প্লাস অভিষেক পোরেলকে ওপেনে একটা ম্যাচ খেলালো হলো, দুটো ম্যাচ ভালো পারফরমেন্স করলো, আবার সেই অভিষেক পোরেলকে অন ডাউন করালাম, ডেভিড ওয়ার্নার রেপুটেশন আবার ওপেন করালাম। এইভাবে করলে হবে না। সেম জিনিস যদি অন্যান্য টিমও করে তো এইভাবে হবে না। উইনিং টিম, উইনিং ব্যালেন্স সেম রাখতে হয়, তবেই তুমি জিততে পারবে। দরকার ছিল না অভিষেক পোরেলকে অন ডাউন করানো, অভিষেক পোরেল ওপেন করুক, ওয়ার্নার অন ডাউন করুক, কি আছে তাতে? কারণ ঋষভ পান্ত ব্যাক করলে অন ডাউনে যদি ওয়ার্নার খেলতো, ওয়ার্নার আবার ড্রপ হতো, তাহলে তুমি ওপেনিং প্লেয়ারটা কিন্তু নেক্সট ম্যাচে আবার চেঞ্জ করতে চলেছো। তো এইভাবে উইনিং কম্বিনেশন ভাঙতে নেই, তো সেই ফলটা যে দেখতে পেলাম দিল্লি।